বলতে আমার আমার চিরকালই এই পুরোনো মানুষদের নিয়ে কাজ করতে ভালো। এখনকার জেনারেশন একটা জোক শুনলে মজা পাচ্ছে, কিন্তু আমি যদি 60-এর কোনো দশকের লোককে বা তারও আগে, আমার তো দায়বদ্ধতা কিছু আছে যে তারাও তো সেই প্রোগ্রামটা দেখছে, তো তাদেরও ভালো লাগার কিছু দেওয়া। তো সেই করে আমি এই করতে করতে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা স্কিট করি। তারপরে হঠাৎ করেই আমার কাছে একটা ফোন আসে, বুড়িমা চিত্রম, এই যে বুড়িমার চকলেট বাজি, সেই বুড়িমার যিনি কর্ণধার মালিক সুমন কুমার দাস, সুমন দা ফোন করে এবং বলে যে এরকম একটা ছবি হচ্ছে, জমালয় জীবন্ত। ভানু নামটা ঠিক হয়। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি দেবশ্রী, আপনাদের বন্ধু, আবারও আপনাদের সাথে গল্প করতে। এখন অবশ্যই আমি তো একা গল্প করি না, আমি সাথে নিয়ে আসি একজন অতিথিকে। আজকে যাকে এনেছি তাকে আমরা দুই রূপে পাবো, মানে ওই যে কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে, তো সেরকমই একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আজ আমার সাথে গল্প করবেন, আড্ডা জমাবেন। তার কাছ থেকে অনেক তথ্য জেনে নেব তার পেশাগত জীবন এবং তার প্যাশন নিয়ে। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি, একাধারে উনি হোমিওপ্যাথিক ডাক্তার এবং ফিল্ম ডিরেক্টর। নমস্কার। কেমন আছেন উনি? ভালো, আপনার কি খবর? আমাদেরও চলছে। আপনি এত ব্যস্ততার ভেতরে যে আমাদের সময় দিয়েছেন, আমি জানি আপনি দুদিক একসাথে খুব ভালো ভারসাম্য বজায় রেখে চলেন। তো আপনি একটু শুরুর দিকেই চলে যাই, যে আপনি ছাত্র জীবনে পড়াশোনা করে ডাক্তারি পাশ করেছেন, তো তারপরে আপনি ফিল্ম ডিরেক্টর হয়েছেন। তো এরকম ডাক্তারের অনুপ্রেরণাটা কোথা থেকে এলো? ডাক্তার হবার অনুপ্রেরণাটা কোথা থেকে এসেছে? ডাক্তার হওয়া বলতে আমার ফ্যামিলিতেই ডাক্তারি বিষয়টা আছে। মানে আমার বড় মামা খুব নাম করা হোমিওপ্যাথ, তো সেখান থেকে ডাক্তারি ব্যাপারটা সেখান থেকেই যাওয়া গিয়ে, মানে মামার বাড়ি গেলেই তখন দেখতাম পেশেন্ট দেখছে। কোথাও কোথাও না একটা ওই হয় না, কোনো একটা সাবজেক্ট আপনাকে টানে, গান শুনলে ভালো লাগে বা কারোর নাচ ভালো লাগে, তো আমার ওইটা ছোট থেকে একটা পছন্দের জায়গা ছিল। এবং তারপর থেকে ওই ছোটবেলা থেকে যখন অন্য সব সাবজেক্ট খারাপ লাগতো, তখন লাইফ সায়েন্সটা আমার খুব পছন্দের ছিল। মানে তখনও তো শুধু লাইফ সায়েন্স ছিল না, ছোটবেলায় তো সব মিলিয়ে একটা হয়, কিন্তু আমি ওই চ্যাপ্টার গুলো খুব মন দিয়ে পড়তাম, যেখানে চোখ নিয়ে, লাংস নিয়ে, হার্ট নিয়ে, মানুষের শরীর নিয়ে যেখানে অ্যানালিসিস তো করা। ফলে সেইটা ওই ইচ্ছেটা চলতে চলতে চলতে, এবং আমি খুব জীবনে ফোকাস ছিলাম যে আমি অন্য এরকম হয় না যে ইঞ্জিনিয়ারিংও দিলাম জয়েন্টে, আবার মেডিকেলও দিলাম, তো যেটা পাবো সেটা। আমি তো খুবই ফোকাস ছিলাম যে আমি জয়েন্টে গেলে মেডিকেলই দেবো, তো ফলে আমি যাইনি ওই ইঞ্জিনিয়ারিং এর দিকে। আমি বায়োলজি নিয়ে পড়েছি, তারপরে পিও সায়েন্স নিয়ে পড়ে তারপর বায়োলজি, সেখান থেকে জয়েন্ট দিই এবং ওই বছরেই ডিরেক্টলি ভর্তি হয়ে যাই ডাক্তারিতে। এবং তখন আমার কাছে এটা বিরাট ব্যাপার ছিল, মানে যেটা ভাবছি এত বছর ধরে, যেটা নিয়ে পড়াশোনা করেছি এবং আলটিমেটলি সেটাই করতে পারছি, এটা তো একটা বড় প্রাপ্তি। তো এইভাবেই ডাক্তারি পড়া শুরু, ডাক্তারি জীবন। এবং তারপরে ডাক্তারি পাশ করে আপনি প্র্যাকটিস শুরু করলেন। হ্যাঁ, না ডাক্তারি পাশ করে প্র্যাকটিস শুরুর মধ্যেই আমার এই যে এখন কি বলবো নেশা পেশা যেটা আছে আর কি, এইটার ওই পাগলামোটা কলেজ লাইফেই তৈরি হয়। মানে তখন কলেজে আমাকে একটা নাটকের জন্য ডাকা হয়েছে, নাটক পারফর্ম করবেন, কিন্তু তার আগে আমি কোনোদিন কোথাও স্টেজে উঠিনি। মানে আমি গিটার বাজাতাম খুব ছোটবেলা থেকে, ওই সেইটা আলাদা বিষয়, কিন্তু অভিনয়ের জন্য কোনোভাবেই কখনো কোনোদিন স্টেজ অ্যাপিয়ারেন্স করিনি। তো আমাকে আমাদের স্কুলের কলেজেরই স্যার, কলেজেরই নাটক বললো হোমলি অ্যাটমসফিয়ার করে দেখ, তো পারফর্ম করলাম। এবার কলেজে সেটাই তো অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটি লাইনে আসার একটা আমাদের হ্যাঁ, না এবার আমাদের ওই নাটকের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ থাকতো। আচ্ছা, তো প্রথম যখন কলেজে পারফর্ম করলাম, আমার চোখের সামনে দেখলাম ফার্স্ট সেকেন্ড থার্ড সব অন্যদের হাতে চলে গেল, তখন মনে হলো যে না পরের বছর একটু বেটার করি যদি কিছু হয়। তো পরের বছর আবার গেছে গিয়ে নাম দিলাম নাটকে কলেজের থিয়েটারে,
তো সেবারে থার্ড হলাম। তারপর জেদ চাপলো যে থার্ডও যখন হয়েছে, এখনো অনেকগুলো ইয়ার বাকি, তো প্রত্যেক বছরই দেয়। তারপরে প্রত্যেকটা বছরই ফার্স্ট হয়েছে, মানে 3টে বছর বাকি থিয়েটার ছিল, 3টে বছরের কলেজের নাটক হয়েছিল, তো 3টেতেই পরপর ফার্স্ট হয়েছে। প্রথমটা কি খুব হালকা চালে নিয়ে হ্যাঁ, প্রথমটা জোর করে ডাকছে, যেতে তারপরে হয়, একদম যেতে নিজের হবে। প্যাশনটাকে হ্যাঁ, উগড়ে দিয়ে ওই খ্যাপামোটা ওখান থেকেই শুরু। এবং তখন যখন এই চলছে, মানে কলেজে তখন রীতিমতো পপুলার হয়ে গেছে যে এই কলেজ থেকে এত বড় নাটক হয়, প্রত্যেকবারের নাটকে এই ফার্স্ট ইয়ার প্রাইজটা নিয়ে চলে যায়। তো তখন শিল্পীর ভেতরে একটা খ্যাপামো থাকে, হ্যাঁ, না হলে সে শিল্পীর জায়গায় এবং পৌঁছতে পারে প্রত্যেকটাই না। আমার ভাগ্যেই জানি না কেন প্রত্যেকটাই খুব মজার ক্যারেক্টার পেয়েছিলাম আমি। তো সেখান থেকেই তখন অলরেডি মিরাক্কেলের একটা অডিশনের জন্য নাম যাচ্ছিল যে যারা যারা আসতে চাও, এবং ওই তখন ওই সেটা কি কলেজের পরে? কলেজ চলতে চলতে কলেজ চলতে হ্যাঁ, চলতে, আচ্ছা। আর তখন কলেজে ওরকম বলে না যে মানে প্রচুর পাতি ভাষায় বললে বার খাওয়া, মানে সেই বার খেয়েই হয়েছিলাম, কলেজে সবাই ভালো বলছে, আমাকে মিরাক্কেলেও যেতে হবে। তো গিয়ে আমি নাম লিখতে গিয়েছি। এবার সেখানেও গিয়েছিলাম যে যাই একটা দিয়ে বলি, ওমা গিয়ে বললাম, বলছে ভালো হয়েছে, পরের অডিশনে এসো। আর এটা তো মানে আশা করিনি। unexpected। হ্যাঁ, তারপরে সেখানে এবার যতবার পেয়েছি ততবার খুব সিরিয়াসলি নিয়েছি, ঢোকার সময়টা অতটা নিতাম না, তারপর আরো সিরিয়াসলি নিলাম, কিন্তু সাময়িক ভাবে আমার সেটা আর যাওয়া হয়নি, কারণ তখন কলেজে লাস্ট ইয়ারের পরীক্ষা। তখন লাস্ট ইয়ার মানে সার্জারি, তারপরে আরো গাইনি ফাইনি মিলে বিরাট ব্যাপার, মানে এরকম এক একটা বই সব, এগুলো নিয়ে ফাইনাল ইয়ারের পরীক্ষা। তো আমি ছেড়ে দিই। তারপরে আবার নতুন করে ওই পোকাটা নড়ে আসে, যখন একটু ফাঁকা হই, যে এবার একটু চেম্বার করব, একটু ইন্টার্নশিপের ফাঁকা আছে, বেশি চাপ নেই, কারণ আমি সোমনাথ পন্ডিতে ডিউটি করেছি 5-6 মাস। তো সেই সময় অফ টাইম গুলোতে কি করব, তো জোক লিখতাম, এবং জোক লেখাটা আমি ছোট থেকে। কমেডিটাকে আপনি মেনলি বেছেছেন কারণ মানুষ হাসতে জানে না। সত্যি কথা, আমাদের জীবনে সবসময় কিরকম একটা অবসাদ আসছে, দুঃখ আসছে, সেই জায়গা কান্নার থেকে জন্য ভাবলেন অনেককে পাবেন, কান্নার জন্য অনেকেই পাবন, হাসতে হবে, এবং হ্যাঁ। লাফিং ক্লাব হয়ে গেছে, এবং হাসিটা মনে হয় অনেক ডাক্তাররাও বলেন, আপনি তো নিজেও সেটা ডাক্তার, বটে। সেটা আপনি নিজে ভালো বুঝবেন, শরীরের পক্ষে ভালো। এইসব ভেবে কি কমেডি নিয়ে স্ক্রিপ্ট তৈরি করা? হ্যাঁ, মানে ওটা কমেডি, ওইখান থেকেই একটা ভেতর থেকে আমি তখনও বুঝতে পারিনি, পরে বুঝেছিলাম যে আমার আমার কমেডিতেই আমার খুব সহজ যাতায়াত অন্যগুলো সিরিয়াস জায়গা থেকে। এবং এইভাবেই করতে করতে আস্তে 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 সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছে গেল কমেডি নিয়ে। আজ 18-19 বছর ধরে শুধু কমেডি নিয়েই কাজ করছি। তার আরো সাথে সাথে করেছি। আপনার যে ডাক্তারি পড়েছেন তার চেম্বার কি করে সামলাচ্ছেন? চেম্বার আমি করেছিলাম লকডাউনের আগেও, তারপরে কাজের প্রেশারও অনেক বেড়ে যায়, আর তারপরে চেম্বারটা আবার রিনিউ করা হয়নি, কারণ তখন লকডাউনে 2-3 বছর বন্ধ ছিল। তো আলটিমেটলি ওটা অফই হয়ে আছে। এখন বাড়িতে চেম্বার বলতে বাড়িতেই থাকি, আমার গিন্নিও ডাক্তার, ফলে বাড়ির পরিবেশেই এমনিতেই ডাক্তার। তো তাহলে আলাদা আপনার যে করে। পেশেন্টরা তারা তো এখন কি আপনাকে পাচ্ছে না? পাচ্ছে না? না, পেশেন্ট যারা ছিল তারা ভালো হয়ে গেছে, অন্তত সেই তারা আর পেশেন্ট নেই, তারা এখন সুস্থ লোক, কাজে যোগাযোগ ডাক্তারের আছে। কাছে যাদের অসুস্থ লোকের আসা যাওয়া তো কখনোই কমবে না, তো হ্যাঁ, সেটাই না, বলছি। তো কিন্তু আপনি যেহেতু- সামলান কি করে? না, মানে এটা তো বাড়িতে একটা যেহেতু কম creative থাকা দিক, হয়, হ্যাঁ। সেহেতু এখন ফোন করে বললে আমি জেনারেলি এখন গিন্নিকেই রেফার করেছি, কারণ হচ্ছে যে ওকে অ্যাভেলেবেল, মানে ও ডিউটি টাইম ছাড়া সকাল সন্ধ্যে থাকে, তো যার সমস্যা পায়। কারণ আমি আজকে বললাম আসতে, তারপর হঠাৎ করে শুটিং এর জন্য তো ডেকে পাঠালো বা কাজের জন্য আমি বেরিয়ে গেলাম, এবং পেশেন্ট ফিরে যাওয়াটা খুব খারাপ লাগে আমার, কারণ একজন তো শরীর খারাপ নিয়ে আসছে, কোথাও না কোথাও আমার একটা দায়বদ্ধতা আছে, যেদিনকে ওই ওথ নিয়েছিলাম সেদিন থেকে ডাক্তার তাকে আমি অবশ্যই একটা হ্যাঁ, তাকে আমি সবকিছু দিয়ে দেখবো, হুম। তো সেইটা খারাপ লাগে। ফলে যখন আমি কনফার্ম থাকবোই সেটা আলাদা ব্যাপার, না হলে আমি আমার গিন্নিকেই রেফার করবো। না, এটা ওই তো দেখা আপনার করবো। ক্ষেত্রে মানে ডাক্তারের ওথ যেহেতু থাকে, এছাড়াও মানুষ হিসাবে তো আপনি এটা বিশাল দায়বদ্ধতা তৈরি করছেন। আপনি একদিকে হাসির খোরাক দিয়ে মানুষকে হাসাচ্ছেন স্ক্রিপ্ট দিয়ে, অনেক ভালো ভালো মুভি করেছেন, সেই সম্পর্কে তো আসবো। তার সাথে আপনি কখনো রুগীকে ফেরাচ্ছেন না, আর আপনার ঘটনাচক্রে জীবন সঙ্গিনীও হয়ে গেছেন ডাক্তার, তো তাকে রেফার করে দিয়ে আপনার বাকি সেবাটাও হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কমেডি স্ক্রিপ্টের মধ্যে যেটা খুব উল্লেখযোগ্য, আমি আপনার এখানে ঢুকতেই দেখলাম জুমালয় জীবন্ত ভানু। আমরা জানি এটা বিখ্যাত হাসির
সিনেমা, মানে এখনো মানে কথা বলতে গিয়ে আমার হাসি চলে আসছে। জুমালয় জীবন্ত মানুষ, ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয়, এবং ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বোধহয় আপনার একটা বড় ভালো লাগা কোথাও আছে। কমেডিয়ান তো কিংবদন্তি, মানে স্বর্ণযুগের একদম কিংবদন্তি শিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়। তো কনসেপ্টটা কোথা থেকে এসেছিল? জুমালয় জীবন্ত ভানু, জীবন্ত মানুষ ছিল, সেই ভানু কেন করেছেন? কনসেপ্টটা ছিল বলতে আমার আমার চিরকালই এই পুরোনো মানুষদের নিয়ে কাজ করতে ভালো লাগে। মানে ভানু বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপ হালদার, তুলসী চক্রবর্তী, প্রচুর আছে বললে, জহর রায়, হারাধন বন্দ্যোপাধ্যায়, হরিধন বন্দ্যোপাধ্যায়, এরকম অনেকে আছেন আর কি। তো লম্বা লিস্ট। এবারে আমি কি করতাম, যখন আমি স্টেজ পারফর্ম করতাম বা মিরাক্কেলেও, আমি এনাদেরকে ডেডিকেট করে বিভিন্ন ছোট ছোট স্ক্রিপ্ট লিখে কাউকে দিয়ে পারফর্ম করাতাম, যাদের লোকেরা আর একটু ভালো লাগা তৈরি হয়। কারণ যে এখনকার জেনারেশন একটা জোক শুনলে মজা পাচ্ছে, কিন্তু আমি যদি 60-এর কোনো দশকের লোককে বা তারও আগে, আমার তো দায়বদ্ধতা কিছু আছে যে তারাও তো সেই প্রোগ্রামটা দেখছে, তো তাদেরও ভালো লাগার কিছু দেওয়া। তো সেই করে আমি এই করতে করতে ভানু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা স্কিট করি, যেটা আমি জানতাম না যে ওনার বাড়ির লোক দেখেছে, এবং ওনার ছেলে মেয়ে দুজনেরই খুব ভালো লাগে। তো সেটাও আমি বলছি প্রায় 10 বছর আগের ঘটনা। তারপরে হঠাৎ করেই আমার কাছে একটা ফোন আসে, বুড়িমা চিত্রম, এই যে বুড়িমার চকলেট বাজি, সেই বুড়িমার যিনি কর্ণধার মালিক সুমন কুমার দাস, সুমন দা ফোন করে এবং বলে যে এরকম একটা ছবি হচ্ছে, জমালয় জীবন্ত ভানু, নামটা ঠিক হয়েছে, তো আমি চাইছি যে তুমি লেখো। তো পরে আমি জানতে পারি যে ভানুবাবুর বাড়ি থেকেই আমাকে রেফার করেছিল, যে এই ছেলেটা বাবাকে নিয়ে কাজ করেছিল 10 বছর আগে, তো একে একবার দেখতে পান। তো সেইভাবেই মানে কবে করেছি তার এফেক্ট পড়েছে প্রায় 10 বছর পর, এবং সেই থেকে কাজ করা শুরু। এবং গল্পটা তখন শুধু নামটাই ছিল, নামটা ওনারই দেওয়া, সুমনদা, জমালয় জীবন্ত ভানু। এবার তারপরে কি করব, আমি অথই সমুদ্রে পড়ে গেছিলাম। তো এখানে প্রায় ভানুবাবুকে নিয়ে আমার লাইফ, ভানুবাবুর শুধু জীবন, ভানুবাবুর জীবনী নিয়ে রিসার্চ করতে আমার 6 মাস কেটে গেছে। তারপর সেই 6 মাসে যা 3-4টে ডায়েরি ভরেছি, সেখান থেকে ছবি বাদ দিয়ে গল্প এইসব করে। ভানু বন্দ্যোপাধ্যায়ের অভিনয় তো কমেডিয়ান বিশেষতই আমরা দেখি। তো বিখ্যাত একটা ডায়লগ তো মনেই হচ্ছে যে মাসিমা মাল, ওটা আমার ছবিতে ছিল। আচ্ছা, তো আপনি ভানু বন্দ্যোপাধ্যায়ের কোন দিকগুলোকে আপনার খুব আকৃষ্ট করতো? ভানুবাবুর যদি ছবি করতে হয়, মানে ভানুবাবুর ছবি একটা হবে না, মানে যেমন ধুরন্ধর হয়েছে না, সেরকম দুটো পার্টে করতে হবে। ওনার যা লাইফ, মানে আমরা পর্দায় যতটুকু দেখি সেগুলোই একেবারে ওই হিমবাহের ওপরটুকু আর কি, বাকি বিরাট লাইফ। উনি স্বাধীনতা সংগ্রামী, উনি ওনার প্রথমে কলকাতায় আসাই হচ্ছে যে ব্রিটিশের বিরুদ্ধে উনি আওয়াজ তুলেছিলেন, এবং ওনার নামে সমন জারি হয়েছিল বাংলাদেশে। তো 1941 সালে ঘোড়ার গাড়ির পাদানিতে বসে পালিয়ে আসে কলকাতায়, এবং সেখান থেকে লাইফ শুরু। এবং বিনয় বাদল দীনেশ, এই যে দীনেশ যিনি আছেন আর কি, আর সত্যেন বসু, এদের সবার সাথে বিরাট সম্পর্ক। তো এরকম ছোটবেলাতে স্বাধীনতা সংগ্রামী হয়ে উনি ওই বইয়ের মধ্যে খাপ করে পিস্তলও সরবরাহ করতো, মানে এদেরকে ওদেরকে দিত। তার পরিবর্তে ওনারা কেউ হয়তো চকলেট দিত, কেউ সিনেমা দেখার টিকিট দিত। তখন ওনার বয়স 6-7 বছর, 10 বছর। এই ভানু বন্দ্যোপাধ্যায়কে তো মানুষ চেনে না। তো আমার প্রথম যেটা জমালয় জীবন্ত ভানু, সেটাতে আমি পর্দার ভানুকে দেখিয়েছি বেশি করে, কিন্তু আমার ইচ্ছা আছে যে এটারই একটা পরের পার্ট হওয়ার কথা আছে, যে এইবার বিপ্লবী ভানু বন্দ্যোপাধ্যায়কে আনলে মানে মানুষের একটা অপরিচিত জায়গা প্রকাশ পাবে। পর্দার ভানুকে এই ছবিতে দেখিয়ে দিচ্ছি। এর পরের পার্টে ইচ্ছা আছে যে আসল মানুষ ভানু কতটা ডেয়ার ডেভিল ছিলেন আর কি, সেইটা দেখানো। আপনি কি কমেডিয়ান আর্টিস্টের ভিতরে রবি ঘোষ পড়ছেন, অনুপ কুমার পড়ছেন, নবদ্বীপ হালদার পড়ছেন, হরিধন বন্দ্যোপাধ্যায় পড়ছেন, জহর রায় পড়ছেন, তো এনাদেরকে নিয়ে কখনো কোনো তথ্যচিত্র বানানো বা কিছু ভাবনায় আছে? তথ্যচিত্রটা আমি মানে তথ্যচিত্র আমি যেহেতু টেলিভিশন করেছি দীর্ঘদিন, সেহেতু আমার কাছে মনে হয় আমার মাধ্যমে যেন বহু লোকের কাছে পৌঁছয় আমার কাজটা। তো তথ্যচিত্র করাই যায়, এবং হয়েছে, হয়নি তাও না। কিন্তু ভানুবাবুকে নিয়ে একটা তথ্যচিত্র আর একটা সিনেমার মধ্যে ফারাক আছে দর্শকের ব্যাপ্তিতে।
যখনই আমি তুলসী বাবুর লাইফ নিয়ে যদি একটা সিনেমা মানে বানাতে চাই, হ্যাঁ, তো তখন অনেক বেশি মানুষ সেটা দেখবে। এবং এরকমও হলে বহু লোক বলেছে এবং আমাকে, কিছু দর্শক কিন্তু খুঁজে বেড়াচ্ছে, কমেডি তো হারিয়ে গেছে, কিছু কিছু কমেডি এখন বাংলা সিনেমা এসেছে বটে, সেই মানে সেটা আছে না। আমি মাপকাঠির যে বলছি আমার comedy নেই। হলে আমাকে একজন ভদ্রমহিলা, তার বয়স ধরে নিন 50-এর মতো, সে বললো তোমার এই ছবিটা দেখাতে যাওয়ার আগে এই সিনেমাগুলো আমি আমার ছেলেকে দেখিয়ে নিয়েছি যাতে ও বুঝতে পারে। মানে উনি আগে সিনেমাটা দেখে গেছেন, আবার ছেলেকে নিয়ে এসছেন দেখতে। এবং আমার এটাই সার্থকতা, যে ছেলে এই জেনারেশনে যে কোনোদিন ভানুবাবুকে দেখেনি, দেখেনি, তাকেও নেশা ধরিয়ে দিল 4টে সিনেমা দেখে। বলছে এরপর থেকে ছেলে বলছে যে আমি সবকটা দেখবো এবার। তো কোথাও না কোথাও আমিও এই দায়বদ্ধতাটা টানতে পারছি, এবং এইটা আমারও একটা বড় প্রাপ্তি যে আপনি কিন্তু এই দু generation- রকম ভাবে লোকের কাছে পৌঁছচ্ছেন। হ্যাঁ। একটা হচ্ছে আপনি ডাক্তার, সেখানে সেবার থ্রুতে পৌঁছেছেন। এবারে হচ্ছে মানুষের মনোরঞ্জনের মেন জায়গাটা যেটা আপনি ধরেছেন, কমেডি। মানুষ হাসতে জানে না, আমি হাসাচ্ছি। এবং যারা কমেডিয়ান শিল্পী ছিলেন স্বর্ণযুগের, তাদেরকে ভেবে চিত্র তৈরি করা। এবং আপনি এই জমালয় জীবন্ত ভানুতে মেন যে চরিত্রটা শাশ্বত চট্টোপাধ্যায়কে নিয়েছিলেন, তো সেরকম একজন অভিনেতার সাথে যখন প্রথম প্রস্তাব রাখলেন, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা তো খুবই ভালো। শাশ্বতদার সাথে এর আগে টুকটাক কাজ হয়েছে টেলিভিশনে, কিন্তু মানে আমি ক্যামেরার এপারে অ্যাকশন বলছি, শাশ্বতদা কাজ করতে সেই সৌভাগ্য আমার হয়নি। তো প্রথম ওই চেনাশোনাটুকুই ছিল আর কি। তো তারপরে তো এটা নিয়ে বসা, এবং শাশ্বতদার রেফারেন্সও ভানুবাবুর বাড়ি থেকেই প্রথম আসছে। যে কারণ শাশ্বতদা যখন জন্মায় ভানুবাবু দেখতেও গিয়েছিলেন, তো যেহেতু শুভেন্দু বাবুর খুব কাছের ছিল, মানে বন্ধুস্থানীয়, জুনিয়র হলো বন্ধুস্থানীয়, তাহলে বাড়িতে যাতায়াত ছিল। ফলে এমন একজন মানুষ যে ওই পরিবেশেই বড় হয়েছে, যে ভানুকে দেখেই বড় হয়েছে, তো সে সব থেকে ভালো ফোটাতে পারবে। তারপরে মুখ, হাঁটা চলা, একটা অদ্ভুত ভাবে ভানুবাবু আছেই শাশ্বতদার মধ্যে। হ্যাঁ, বাকিটা তো মেকআপ করেছে সোমনাথ দা, খুবই ভালো কাজ করেছে সোমনাথ বন্ধু। তো এইভাবেই শুরু, তারপর হয়ে গেল একটা এত বড় ছবি। আপনি আকাশ প্রদীপ করেছেন আমাদের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে। ইনি ওরকম একজন অভিনেত্রীর সংস্পর্শে আপনি অনেকটাই, ওনার কাছে তো জুনিয়র একজন ডিরেক্টর। তো কেমন লেগেছিল সাবিত্রী জুনিয়র মানে আমি তো চট্টোপাধ্যায়? ওনার মানে হাঁটু যোগ্য নই, সেটা কথা। এবং না, এবার আমার কাছে একটা গল্প ছিল, যেটা একটা ছোট ছবির গল্প 30 মিনিটে, এবং একটা বয়স্ক ভদ্রমহিলা, একটা বুড়িকে নিয়ে গল্প। তা আমাকে প্রডিউসার বলেছিল যদি এটা সাবিত্রী চ্যাটার্জি করেন, তাহলে আমি সাবিত্রী, এরকমই সম্ভবই না যে সাবিত্রী দিয়ে একটা ছোট ছবির জন্য আমি গিয়ে, এখন লোকে বড় ছবিতেই যেতে ভয় পায়। আমি গেলাম, গিয়ে বললাম, যে বললো সাবিত্রী বললেন যে হ্যাঁ বলো কি জানতে চাও, কি চাইছো। তাহলে এটা একটা ছোট ছবি। ছোট ছবি মানে, ছোট ছবি মানে হচ্ছে 30 মিনিট। তো বললো সাবিত্রী চ্যাটার্জি ছোট ছবি করে না, তুমি আসতে পারো। বলে দিয়েছে। হ্যাঁ, চা খাও, চা ডিম ভাজা খাও, তুমি আসতে পারো। তাহলে যখন যতক্ষণ না চাটা শেষ হচ্ছে চলেই যাবো, গল্পটা শুনিয়ে যায়। শোনাতে এসছি বলতে, আচ্ছা হ্যাঁ সেই গল্প তুমি শোনাতে পারেন, শুনবো। আমার গল্প শোনানোর পর দেখছি ওনার চোখ দিয়ে জল ভরা। উনি আমাকে বলছে ডেট কবে দেয়। আমি তো অবাক হয়ে গেছি। তাহলে তাহলে হচ্ছে, বলছে হ্যাঁ করবো। এবং করবো শুধু নয়, সাবিত্রী যে কি ভালো কাজ করেছে সে তো করবেনই, কিন্তু ওনার যে ডেডিকেশন, যে একটা ছোট ছবি বলে কোনো রকমে ছেড়ে দেবো, সেটা দেখে মনেই হবে না যে উনি একটা বড় ছবি করছেন না। এবং আমাকে পরে ডেকে বললেন যে আমার এটা লাইফের প্রথম শর্ট ফিল্ম হলো। তো আমার মনে হলো যে ওনার 70 বছরের কর্মজীবনে এমন কিছু ছিল বাকি, যেটা আমি প্রথম করলাম, এর আগে কোনো ডিরেক্টর করেন। আপনার নিজের কাজের সার্থকতা, লেখার সার্থকতা। একদমই তাই। আর লেখাটা আপনি বলছেন কলেজ জীবন থেকে আপনার লেখা আমি 4-5 থেকে লিখি। 4-5 থেকে ছোটবেলা থেকে লিখি। আমি মোটামুটি 6-7-এ বঙ্কিমচন্দ্র শেষ করে দিয়েছি, রবীন্দ্রনাথের একটা বেসিক পার্ট শেষ ছিল, শরৎচন্দ্র শেষ, আর শিবরাম বাবুর জন্মদিন আর আমার জন্মদিন সেম ডেটে। তো ছোটবেলা থেকেই একটা আলাদা শিবরাম চক্রবর্তীর দুর্বলতা ছিল। ওনারও 13 ডিসেম্বর, আমারও 13 ডিসেম্বর। তো ফলে ওই আবেগে বেশি করে পড়েছি আর। এবং আমার লেখাতে ওনার লেখা ছায়া পাওয়া যায়। মানে আমি তিনজন খুব বিখ্যাত সাহিত্যিকের কথা বললেন, যাদের ছাড়া সাহিত্য চলে না, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তিনজনের লেখার মধ্যে একটা ছোট প্রশ্ন করছি, আপনি নিজেও লেখেন, যুগোত্তীর্ণ কোন সাহিত্যিককে করবেন? যুগোত্তীর্ণ আমি রবীন্দ্রনাথের কোনটা খুব আকৃষ্ট করে আপনার? মানে খুব সহজে, সেটা শরৎবাবুরও আছে, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও আছে,
কিন্তু ওই হয় না, মানে ওই তুল্যমূল্য বিচার করাটা মুশকিল, কিন্তু ও একটু বেশি টান। আর আমাদের বাড়িতেও একটা রবীন্দ্রনাথের চর্চার একটা ব্যাপার আছে। আমার মা আকাশবাণীর গেজেটে নিয়ে গেছিল, আর্টিস্ট ছিল, সিঙ্গার ছিল। আমার গিন্নিও খুব ভালোবাসে, ফলে আমাদের বাড়িতে স্বামী স্ত্রীর ছবি নেই, বেডরুমে রবীন্দ্রনাথের একটা এত বড় ছবি আছে, এত বড়, ওইটা রাখা থাকে। তো ওইটাই দেখি আমরা নিজেরাই নিজেদের মতো সাহিত্য সংস্কৃতির চর্চার তো গুরুদেব। বাড়িতে বই রাখার আর জায়গা নেই, সবকিছু এখানে আনছি, কিছু খাটের তলায় চলে যাচ্ছে, এত আর কি। আর বিশেষ করে রবীন্দ্রনাথ ভর্তি, তো ওইটা একটা ভালো লাগা। কখনো ভাবনায় আছে রবীন্দ্রনাথ বা শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসকে আপনি চিত্রায়িত করবেন? কারণ আপনি কিন্তু ডিরেক্টর। ইচ্ছা আছে, কিন্তু সেটা এমন ভাবে করবো যাতে এই সময়ের মতো করে হয়। মানে ওনার লেখাটা যে কতটা কন্টেম্পোরারি সেটা বোঝানোর জন্য, যে আমরা হয় না মহাভারত তো হয়ে গেছে, কিন্তু মহাভারতের কনসেপ্ট নিয়ে ওটাকে অ্যাডাপ্ট করে তো এখনকার গল্প হচ্ছে, এখনকার মতো করে। তো শরৎবাবু যে দেবদাস লিখে গেছেন, সেই দেবদাসের মুদ্রা বিষয় কিন্তু এখনো আছে, এখনো প্রেমে পড়ে সুইসাইড হচ্ছে, এই গল্পটাই চলছে। ওটারই যদি একটা মডার্ন অ্যাডাপ্টেশন কিছু হয়, বা কোনোদিন যদি করার সাহস পাই, বা মনে হয় যে না এটা করতে পারবো, তাহলে করবো। চতুরঙ্গ নিয়ে কখনো ভেবেছেন? মানে আমাদের খুব একটা বলা চলে, যেহেতু আমি একজন পরিচালকের সাথে কথা বলছি, চতুরঙ্গ নিয়ে ভাবনা হয়েছিল, কিন্তু আপনি অনেকটা ক্রিয়েটিভ ভাবে পরিচালনাকেও দেখতে চাইছেন, মানে চলচ্চিত্র পরিচালনা। সেই জন্য আমার একটা প্রশ্ন, যে চতুরঙ্গ নিয়ে কখনো ভাবছেন? মানে ভীষণ একটা ভালো উপন্যাস, এবং আপনি রবীন্দ্রপ্রেমী আমরা সবাই কম বেশি, তো সেটার ভেতরের যে সিনপসিসটা আছে সেটাও কিন্তু আমাদের যুগে চলছে, সেটা হ্যাঁ ওই মানে যখন মানে কি হয়, এইরকম গল্প নিয়ে কাজ করার প্রডিউসার কম, সত্যি কথা। কারণ এবং সেটা হয়েছিল, এই যে প্রডিউসারের কথা বললেন, আমারও, আপনি হয়তো খুব ভালো করে জানবেন, চতুরঙ্গ কিন্তু হয়নি প্রডিউসারের জন্য। হ্যাঁ, ওটাই তো আমি জানি বলি, মানে আমাদের মহানায়িকা রেডি হয়ে গেছিলেন। ফলে কি হয় যে এই গল্পগুলো নিয়ে নাড়াঘাটা তখনই করবো যখন কোনো একজন প্রডিউসার পাবো যার এই মানে এই যে বলছি জমালয় জীবন্ত ভানু, সুমনদাকে তো আমি সুমনদার প্রতি কৃতজ্ঞ যে এরকম ছবি করার রুচি। এখনকার দিনে এখন সব হিরো হিরোইন হবে, মার কাটা হবে, 4টে আইটেম সং থাকবে, তাহলেই ছবি হিট। এই মানসিকতা থেকে বেরিয়ে যে এইরকম একটা ছবিতে টাকা ঢালা, এবং এত বড় অঙ্কের টাকা ঢালা, তার যে ইচ্ছেটা, সেটা তো সবসময় থাকে না। তো এই অফারও বেশি পাওয়া যায় না। এবার যদি সত্যি কোনো প্রডিউসার পাই যে একটু সেন্সিটিভ ছবি, বা সেই সময় আপনি যেমন বলছেন যে পুরোনো দিনের লেখককে নিয়ে সাহিত্য নির্ভর কাজ করতে চায়, তখন আবার নতুন করে নাড়াঘাটা শুরু করবেন। বলে ইচ্ছেটা আছে আপাতত এইটুকু। অভিনয় করেছেন না শুধু পরিচালনা হচ্ছে? অভিনয় করেছি বলতে আমি ছবি করেছি, সিরিজ করেছি, মানে অভিনয়ের ক্ষেত্রে ছবি, সিরিজ, আর টেলিভিশনে তো আমার প্রচুর এপিসোড অ্যাঙ্কারিং করেছি। ফিকশন করেছেন আপনি? নন ফিকশন সেটা পুরোটাই রাইটার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর আর কিছু ডিরেকশন। তার সম্পর্কে যদি একটু বলেন, মানে করার অভিজ্ঞতা কেমন? খুবই ভালো, যেহেতু নন ফিকশন ম্যাক্সিমাম সাধারণ মানুষজনকে নিয়ে করা হয়, সেহেতু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দীর্ঘদিন ধরে চষে বেরিয়েছে, এবং তার সেই সূত্রে বহু মানুষের সাথে আলাপ হয়েছে। এখন কোনো জেলায় মানে এরকমও হয়েছে যে চন্দননগরে গিয়ে আমি বহুবার অডিশন নিয়েছি, এবার তার মধ্যে কিছু লোক আমাদের চেনাশোনা হয়ে গেছে। এই কিছুদিন আগেই হাওড়া স্টেশনে যাচ্ছি, ট্রেন ছেড়ে দিতে, তখন মানে আমি দৌড়াচ্ছি, তখন দেখি এই যে ড্রাইভার মাথা বের করে তার অডিশন আমি নিয়েছিলাম। সে বলছে কোনো চিন্তা নেই, আমি থামাচ্ছি, আপনি আসুন। এখন এরকম হয়ে গেছে আর কি। এতটাই পরিচিত। কোথাও মনে হয় কি আমি ডাক্তারি করলে আমার পেশেন্টরা চিনতো, ডাক্তার বাবু হিসাবে তো চেনে, নিশ্চয়ই চেনে। হ্যাঁ, সেখানে কি চলচ্চিত্র পরিচালক হিসাবে এরকম একটা কমেডি সাবজেক্টকে বেছে নিয়ে করছেন, তাতে কি পরিচিতিটা বেশি আসছে? পরিচিত অনেক বেশি। মানে আমি বলছি আমার একটা পারফরমেন্সের ইউটিউবে ভিউ আমাদের 4 জনের একটা আছে 1 কোটি 1.5 কোটি ভিউ আছে। তো কোন ডাক্তারের 1.5 কোটি পেশেন্ট থাকে? বা আমি যখন একটা সিনেমা করছি, সারা পশ্চিমবঙ্গ কেন ভারতের বাইরেও চলেছে, দিল্লিতেও চলছে, তো সারাদিনে 2-3 লাখ লোক দেখছে একটা আমার ছবি। কলকাতা জুড়ে পোস্টার টানা, 2 মাস ধরে যেখানেই তাকাচ্ছি পোস্টারে নাম। এইটা তো আলাদা একটা তৃপ্তি। সেটা কি মনে হয় আপনি ডাক্তারি করলেও পেতেন না? তার থেকে তৃপ্তিটা পেতে পারতাম,
কিন্তু এই নামটা হতো না। তৃপ্তি, কারণ একটা পেশেন্ট যখন শরীর খারাপ নিয়ে আসে, দীর্ঘদিন ধরে ভুগছে, তারপর আমি কোথাও সারিয়ে দিলাম, সেটাও একটা বিরাট তৃপ্তি। সেখানেও তো থেরাপির সাহায্য এবং নেয়। সেটা আরো অনেক বড় তৃপ্তি। মানে আমরা তো শখে করছি, এই কাজগুলো লোকে না দেখলে কেউ মরে যাবে না, কিন্তু ডাক্তারের কাছে না এলে মরে যাবে। তো ওটা তো অনেক সিরিয়াস প্রফেশন, জীবন মরণ সমস্যা। সিনেমা হল বন্ধ হয়ে গেলে লোক অন্তত বেঁচে থাকবে। বেঁচে থাকবে, কিন্তু বেঁচে তো ডাক্তার না থাকবে। থাকলে বেঁচে থাকবে না। ডাক্তারকে বলা হয় না ভগবান, হ্যাঁ। মানে যখন ভগবান কিছু তাকে আমরা দেখতে ওই পারি না যতই ডাক্তারের আপেল মাধ্যমে। খেয়ে ডাক্তারকে দূরে রাখা হোক, সব ডাক্তার আসবে, এবং ওটা আমি অনেক উঁচু জায়গায় রাখছি, ওটা আলাদা বিষয়। এখান থেকে পরিচালনা কি, একটা পরিচালককে একটা মুভি করতে, সিনেমা করতে গেলে বাট স্ক্রিপ্টের ভেতরে সব চরিত্রকে ঢুকতে হয়, ভিলেন হতে হয়, তাকে কান্নার ইমোশনে থাকতে হয়, প্রেম দেখাতে হয়, মার্ডারার হতে হয়, সবকিছুই করতে হয়, কমেডিও হতে হয়। তো সব ক্যারেক্টার গুলো আপনার ভেতরে কোথাও খেলে যেত বলেই কি মনে হয়েছে আমি পরিচালনা হয়ে একটা জিনিসকে দর্শকের সামনে তুলে ধরবো? মানে পার্টিকুলার অভিনেতা হতে গেলে কি, হ্যাঁ বিভিন্ন চরিত্রে যায় ঠিকই, কিন্তু ডিরেক্টরের একটা ক্যাপ্টেন অফ দ্য টিম বলা হয়। সেই ভাবনাটা কিভাবে হয়েছে? আপনি তো লিখতেন স্ক্রিপ্ট, ওই লেখাটাই আমার পাগলামোটাকে বাড়িয়েছে আর কি। মানে যখন আমি কোনো ছবি লিখি বা গল্প লিখি, যে কেউ লিখে, আপনিও যদি লেখেন, তাহলে আপনি তো সব চরিত্রগুলোকে ভাবতে ভাবতে লিখবেন। আপনি যে খুন করছে আপনি তারও পক্ষে, যে পুলিশ ধরছে আপনি তারও পক্ষে, তার মানে আপনি সবারই পক্ষে, তবে গিয়ে গল্পটা দাঁড়াচ্ছে। তো যদি একটা গল্প তো প্রথম দেখে রাইটার, 10টা একটা সাদা কাগজ দিয়ে তো ঠোঙা বানানো যায়, অস্ত্রও পাওয়া যায়। এবার তো সেটা দিয়ে আমরা একটা সৃষ্টি করলাম। এবার যখন গোটা গল্পটা একটা রাইটার দেখে নিল, তখন আমার একটা সময় মনে হয়েছিল যে যদি গল্পটা দেখছি আমি, তাহলে আমি দেখাবো না কেন? আমি কেন না, তাহলে আমিই দেখাই। এবং তাতে সুবিধা হয় কি, আমি তো প্রত্যেকটা ক্যারেক্টারকে চিনি, ফলে যখন কেউ অভিনয় করছে আমার বলতে সুবিধা হয় যে আমি একে এইভাবে ভেবেছি, এইভাবে কথা বলেছিল, এইভাবে হেঁটেছিল, খুনের আগে তার মেন্টালিটি এই ছিল। আমি তো দেখে নিচ্ছি সিনেমাটা, শুধু লোককে দেখাতে হয়, তো আমার বোঝাতে খুব সুবিধা হয়। ফলে আমি ম্যাক্সিমাম আমি লিখিনি তা না, অন্য ছবিও আমি লিখেছি যেটা ডিরেকশন অন্যদের দিয়ে, কিন্তু আমি নিজের ছবি আজ অব্দি যে কটা করেছি, 3টে ছবি বা আরো কিছু শর্ট ফিল্ম করেছি, সবই রাইটার ডিরেক্টর আমি। ফলে আমার সুবিধা হয় কাজে। আমার সত্যদার কোচিং বলে খুব হিট একটা শর্ট ফিল্ম আছে, খুব মানে সুপার হিট। বাংলায় অহল্যা বলে একটা শর্ট ফিল্ম আছে, সৌমিত্রবাবু করেছেন, তারপরেরই ভিউ হচ্ছে আমার সত্যদার কোচিং, প্রায় 60 লাখের কাছাকাছি ভিউ। তো ওটা করতে গিয়ে ওটাই প্রথম আমার কাজ, যেটা আমাকে পাগলামোটা বাড়িয়ে দিয়েছিল। তারপর পরপর কাজ করেছি, এবার ছবিও লিখেছি প্রচুর, কিন্তু নিজের জন্য যেগুলো করেছি ডিরেকশন, যেগুলো আমারই লেখা। একটু মানে আপনার মূল্যায়ন সেভাবে পুরস্কৃত হয়েছে? সে তো আমার, দেখুন, যদি মূল্যায়ন হিসেবে ভাবেন তাহলে তো মানে যে পরিমাণ মানুষ দেখে, বা আগে কি হতো, শুধু একটা প্রাইজের উপর ডিপেন্ড করছে যে একটা ছবি কতটা ভালো হয়েছে, সেটা একটা পুরস্কারের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি যখন দেখছি আমার ছবি, আমার পাশের লোকটা ট্রেনে অন্য মানুষ হয়ে আমারই ভিডিও দেখছে মোবাইলে, তো মূল্যায়নটা আমি বুঝতে পারছি। বা আমার একটা পারফরমেন্সের ভিউ 1.5 কোটি, তো একটা প্রাইজ আগে ওইটুকুই ছিল, কারণ আগে দেখা যেত না, বোঝা যেত না কত লোক দেখছে। তো যখন 1.5 কোটি আমার কাজ দেখছে, তো আমার মূল্যায়ন তো হচ্ছে ওখানে। এবার প্রাইজ কি হয় না হয় সেটা সবাই জানে, কিভাবে হয় না হয়, তো কতটা পরিশ্রম করতে হয়, তো সেটা হবে, কোনো একদিন হবে, না হলেও কোনো ক্ষতি নেই। একটু আগে আপনার সাথে একটা গল্প করছিলাম এবং ঘরে ঢুকে দেখলাম আপনার উত্তম কুমারের একটা উল্লেখযোগ্য ছবি আছে, মানে আমি সচরাচর কোথাও গিয়ে সেটা চোখে পড়ে না, আর সেটা হচ্ছে রাজা সাজা সিনেমার ছবি। তো তখনই হঠাৎ মনেও হলো যে উনি ডক্টর কৃষ্ণেন্দু মুখার্জির চরিত্রে অভিনয় করেছেন সপ্তপদীতে, ওখানেও ডাক্তার ছিলেন। এবং আমি যখন এসেছি ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জির বাড়িতে, তিনিও ডাক্তার, তো সিনেমার সাথে উত্তম কুমারের তো যোগাযোগ ছিল, সেখানে উনি ডাক্তার, আপনি আপনার বাস্তবে ডাক্তার, আবার সিনেমার সাথে যোগাযোগ, কোথাও একটা রিলেশন আসছে কি মনে হয়? আমাকে স্কুলেও খুব টিচাররা, স্কুলে দিদিমণিরা জিজ্ঞেস করতো, দেখি সপ্তপদী দেখে বাবা মার নাম রেখেছে, তখন তো আমি দেখিনি সপ্তপদী, আমি জানতাম না। পরে অনেক বড় হয়ে বুঝতে পারলাম যে না, কিন্তু ওরকম কোনো লিঙ্ক রেখে নাম রাখা নয় যদিও, কিন্তু মিলে গেছে। তারপরে অদ্ভুত ভাবে আমি সিনেমাটা বোধহয় কতবার দেখেছি আমি নিজেও জানি না, মানে আমি হলে দেখেছি প্রায় 400-500 বার, আর সপ্তপদীও তাই, ওরকমই হবে।
ওখানে উত্তম কুমার থিয়েটার করতে হয়েছে, বাধ্য হয়। তো এইগুলো আপনা আপনি মিলে গেছে। হ্যাঁ, আমারও তাই ওখানেও প্রথম, থিয়েটারটা জোর করেই না ছিল পাঠ করবো কি করে, জোর করেই নামানো। ওথেলো ডেসডিমোনা, হ্যাঁ হ্যাঁ আমারও এই যে বললাম শুরুতেই যে আমারও প্রথমে জোর করেই যাওয়া। হুম, তো কোথাও না কোথাও ওই একটা ভালো লাগা ছিল। আর আমাদের মামার বাড়িতে উত্তম কুমারের যাতায়াত ছিল, কারণ আমার দাদু ছিল মিউজিক ডিরেক্টর ক্যালকাটা অর্কেস্ট্রা মিউজিকের। তো দেয়ানিয়ার মিউজিকও দাদুর অর্কেস্ট্রা, ক্যালকাটা অর্কেস্ট্রা। এবং দেয়ানিয়ার যে গানগুলোতে ওই যে বাঁশি আছে, প্রথমে যে গানটা ছিল, ওই বাঁশি যতগুলো বাঁশি আছে সব আমার দাদুরই বাজানো। ওকে, তো বাড়ির মামার বাড়িও ভবানীপুরে, উত্তম বাবু বাড়িতে আমি গেছি অনেকবার। তো খুবই যোগাযোগ ছিল আর কি, দিদার মুখে প্রচুর গল্প শুনেছি। ফলে উত্তম কুমার, রবীন্দ্রনাথ, এই শিবরাম চক্রবর্তী, এগুলো শুনেই বড় হওয়া, এগুলোকে নিয়েই বেড়ে উঠেছে। ফলে আর মানে ঝাড়া দিলেও পড়বে না, গায়ে আটকে গেছে তো। আপনি তো মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কিছু কাজ করেছেন কিছু শিল্পীর সাথে, তো সেই অভিজ্ঞতা বা তার জন্য যদি একটু সেটা নিয়ে একটু গল্প শুনি। মুম্বাই কাজ বলতে এখানে প্রথমে করেছিলাম, প্রথম শাহরুখের সাথে দেখা হয়েছিল দাদাগিরি ফাইনালে। তখন দাদাগিরি ফাইনাল, সৌরভ গাঙ্গুলির সাথে আমাদের দাদার সাথে খুব ভালো সম্পর্ক। প্রথম শাহরুখের সাথে সামনাসামনি দেখা হচ্ছে দাদাগিরি ফাইনালে, তখন শাহরুখ আসে। তো তখন যেহেতু ক্রিয়েটিভটা আমি দেখতাম এবং লেখাও আমার ছিল, ফলে খুব 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 সামনে থেকে দেখা হয় আর ওই একই শো এর মধ্যে আসি। কিন্তু তখনও কথাবার্তা কিছু হয়নি, যদিও সেটা তারপরেও হয়নি, কিন্তু অনেক দূর থেকে কাজ হয়েছিল। তারপরে জি এর মানে জি সিনে, জি অল ইন্ডিয়া যে জি চ্যানেলটা, সেখান থেকে আমাকে বললো যে আমাদের দুটো অ্যাওয়ার্ড শো হবে, মানে পরপর 2 বছর হয়েছিল, জি সিনে অ্যাওয়ার্ড বলে। তো সেইখানে আপনাকে বাংলার পাঠটা লিখতে হবে। তো আমি বললাম আর কে কে যাবে? ও তো বলছে বাংলা হয়ে আপনি একা। তো তারপরে গিয়েছিলাম, আমাদের একটা ছোট টিম ছিল, মির্জা সেবার অ্যাঙ্কারিং করেছিল, মির্জা জুন মালিয়া জুনদি, আরেকজন ছিল জিএর অভিষেক বলে, আমি গিয়েছিলাম। তো এবার আমাদের আগের দিন রাতে রিহার্সাল হচ্ছে, যখন দেখছি আমরা একসাথেই বসে রিহার্সাল দেখতে হচ্ছে, কি যাবে কন্টেন্ট, কি বলা হবে। তো এই আমরা বসে, আমাদের পাশে সালমান খান, তার পাশে রণবীর সিং, তো ওরা মজা করছে, আমরাও দেখছি, আমাদের অবাক লাগছে। ওরা এসে কয়েকজন হাই হাই করলো, ক্যাটরিনা ছিল। তো সেইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, মানে এত বড় জায়গায় এইভাবে যাওয়া, এবং যখন ওপেনলি লাইভ যখন বলা হচ্ছে আমার লেখাটা, আর তখন আমি এখানে লিখছি আর ওখান থেকে ডিরেক্টলি পড়া হচ্ছে, তখন মানে টেনশন তখন চূড়ান্ত। তো আমি লিখতে লিখতে দেখছি পাশে অমিতাভ বচ্চন দাঁড়িয়ে গল্প করছি ইরফান খানের সাথে, তখন যে গিয়ে একবার হাই হ্যালো করবো বা গিয়ে একটা ছবি তুলবো, সেই মানসিকতাই নেই, এত কাজের চাপ। তো এইরকম ভাবে এই শোটা 2বার করেছিলাম, এবং খুবই প্রেস্টিজিয়াস একটা শো হয়েছিল। এখান থেকে কিছু লোকজন গিয়েছেন, শিল্পী মুম্বাদা ছিল, আমাদের একটা টিম ছিল, কিন্তু লেখাটা পুরোটাই বাংলার পাঠটা আমার ছিল। এরকম 2বার করি, খুব ভালো লাগে এই কাজটা। অবশ্যই এরকম কিছু লেজেন্ডের একদম সামনে যেখানে দিব্যি দাঁড়িয়ে আছে, তো সেখানে নিজে কাজ করছেন, তো একটা ভালো লাগে, একটা অন্য রকমের অভিজ্ঞতা আপনার। দ্বৈত সত্তা বজায় রেখে আপনি চলছেন। তো একটা কথা আপনার সাথে গল্প করতে করতে আমার খুব ভালো লাগছে, আপনি সত্যি খুব এক কথায় মাটির মানুষ, খুব ডাউন টু আর্থ। মানে আমি অনেক সময় অনেকের সাথে কথা বলেছি, হ্যাঁ ওরকম একটা জায়গায় চলে গেছি, যেভাবে করেন আপনার মানে প্রথম থেকেই সবটাই গল্প করতে খুব ভালো লাগছে, জানতে ভালো লাগছে, আপনি অভিজ্ঞতাগুলো খুব সুন্দর করে শেয়ার করছেন। তো প্রজন্মকে, আপনি আগামী প্রজন্মকে কি বলবেন যে আপনি ডাক্তার হয়েছেন, একটা খুব রিমার্কেবল প্রফেশন, মানে একটা ছেলে বা মেয়ে যখন ডাক্তার হয়, বাবা মা পরিবারের থেকে কখনো বাধা আসেনি যে আপনি এই প্যাশনকে প্রফেশন করে ফেলেছেন, তখন কোনো বাধা পাননি, বরং সাপোর্ট পেয়েছেন? মানে আমার বাবাও গিটার বাজায়, এখনো বাজায়। তো বাবা মা, আমার মামার বাড়ি, আমাদের পুরো ফ্যামিলিটা এই দুটো ব্যালেন্স করেই চলেছে। আমার ছোট মামা মিউজিক ডিরেক্টর, সেতার বাজায়, হলিউডে বাজায়। তো পরিবেশটাই হচ্ছে ডাক্তারি, এবং আমি তার বাইরে যেতেই পারিনি, মানে ডাক্তারি আর গান বাজনা আর সিনেমা গল্প, এই তো এইটা নিয়ে আমি দুটোই একসাথে করতে চেয়েছি, ফলে কারোরই কোনো আপত্তির জায়গা তো প্রশ্নই ওঠে না। তো প্রজন্মকে আপনি কি বার্তা দেবেন, যার পড়াশুনো আছে, অনেকেই ডাক্তার হচ্ছে বা ইঞ্জিনিয়ার হচ্ছে বা প্রফেসর হচ্ছে, তার সাথে সাথে যদি তার প্যাশন থাকে লেখা বা সিনেমা বানানো বা গান, ভারসাম্য রেখে কিভাবে সে এগিয়ে চলবে? না সেটা তো মানে যার এটা মানে কি হয়, এটা একটা অদ্ভুত
মানে হয় না, পাপ কখনো চাপা থাকে না, এটা অনেকটা ওই পাপের প্রতিভা কখনো পাপের চাপা মতো থাকে আছি। হ্যাঁ, না। ওই ভেতরে ভেতরে দু লাইন কবিতা যা লেখার ইচ্ছে আছে, কোনো না কোনো ফাঁক দিয়ে ওই পাপের মতো করে টুক করে বেরিয়ে আসবে। আর যদি তার প্রতি ডেডিকেশন থাকে ওই দু লাইনের প্রতি, তাহলে ওই দুই লাইনই ভাইরাল হবে। আর তখন তাকে বাধ্য করবে এই লোকে যে আরো 4 লাইন লেখো। একটা মানুষের প্যাশন যখন প্রফেশনে হয় কতটা আত্মতৃপ্তি হয়। বিরাট বিরাট, মানে আমি আমি বলছি, আমি যেহেতু কমেডি নিয়ে আছি, আমি আপনারা আসার আগে আমি 3.5 ঘন্টা ধরে প্রায় 400 যোগ শুনেছি একজন, সে সিলেক্ট করাতে এসেছিল। তো আমি আমি কিন্তু 2টো থেকে যোগ শুনছি দুপুরবেলা। আবার এই এখন ওয়েট করছি যারা রাত 10টা অব্দি আবার যোগ শুনিয়ে সিলেক্ট করা। শুনতে শুনতে হয়তো মাঝে মাঝে বিরক্ত লাগে, কিন্তু কোথাও না কোথাও এই যে প্যাশনটা, আমি ওই জন্য আমার অফিসটা আমি নিজের মতো সাজিয়ে নিয়েছি যে এই প্যাশনটা যদি সত্যি কারুর ভালো লাগার থাকে এবং সেটা থেকে যদি পয়সা আসে তাহলে তো আর কথাই নেই। মানে সেটা একটা অনেক প্যাশন যদি প্রফেশন হয়ে যায় তাতে ভালোবাসাটা অনেক বেশি হয়ে যায়। প্রফেশন যখন হয়েছে আমার মানে ইনকাম জীবনে আসবে, সব থেকে বড় এক কথায় বললে জীবনে একঘেয়েমি থাকবে, মানে কাজ করতে তো একঘেয়েমি মজা আছে, লাগবে। হ্যাঁ, কিন্তু যখনই ভালোবাসাটা বেশি আসলে মজা আসলে সেই নেশাটা কাজে পেশা হয়ে যায় তখন একঘেয়েমিটা থাকে। হ্যাঁ, নইলে তো পেশা আমাকে জোর করে ইনকামের জন্য করতে হচ্ছে, সংসার চালাতে করতে হচ্ছে, সেটা হচ্ছে না। ভালোবাসাটা অনেক বেশি আছে। তো বর্তমান প্রেজেন্ট আপনি কি কাজ করছেন? মানে বর্তমানে আমার একটা ছবি মানে সিরিজ শুরু হলো প্রথমবার বাংলা টেলিভিশনে, অন্য একটা চ্যানেল ছাড়া এই প্রথমবার। এই যে আসছে হরি কেয়ার অফ কমেডি, এটা হচ্ছে ট্যালেন্ট কমেডি শো, এবং এইটা পুরোটাই প্রায় দূরদর্শনে প্রায় 26-28 বছর পর এরকম একটা, আগে রঙ্গরস হতো, রঙ্গব্যঙ্গ হতো, তারপরে এত বছর পর ফিরিয়ে আনতে পেরেছি দূরদর্শনে। তো এবং বিভিন্ন ঝাড়গ্রাম থেকে, বাঁকুড়া থেকে, একদম প্রত্যন্ত জায়গা থেকে সাধারণ ছেলে পুলেরা আসছে এখানে। তো এইটা একটা বড় কমেডি শো আসতে চলেছে, জুলাই মাস থেকে টেলিকাস্ট হবে। এটা একটা বিরাট কাজ। তাছাড়া এই ভানু নিয়ে ভানুর পরের ছবি রিসার্চ শুরু হয়েছে, ভানু পার্ট 2। সেখানেও কি শাশ্বত চট্টোপাধ্যায়? হ্যাঁ, ভানু তো কনস্ট্যান্ট, ভানু তো কেউ চেঞ্জ। আচ্ছা, আপনি কৌশিক গাঙ্গুলিকে নিয়েও অভিনয় করিয়েছেন। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টর, আপনি ডিরেকশন দিচ্ছেন, অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো। কৌশিক দা আমার ছবির ভিলেন ছিল এবং মানে অদ্ভুত একটা চরিত্র। ওইটা বলাতে আরো কৌশিক দা মজা পেয়েছিল যে সে একটা বিস্কিট কারখানার মালিক, তো সে মদও খায় বিস্কুটে ডুবিয়ে। তার জীবনে সবই, মানে বউ বলছে আমায় কোনোদিন ঘোরাতে নিয়ে গেলে না, তো বললে আমি তোমায় বিস্কুটের কারখানায় বেড়াতে নিয়ে যাইনি। তো সব কিছুই বিস্কুট, হানিমুনেও বিস্কুটের জন্য বউকে বিস্কুটের কারখানা দেখাতে নিয়ে গিয়েছিল। তো এরকম একটা ক্যারেক্টার, এত মজা পেয়েছে কৌশিকদার বউ ছিল সেই ছবিতে অপরাজিতা আড্ড। তো ফলে সবাই মিলে হই হুল্লো করে করার, এবং কমেডির সূত্র ধরেই মোটামুটি এই ইন্ডাস্ট্রির এমন কেউ নেই পুরনো আর্টিস্ট যে আমার লেখায় কাজ করে। মানে সে সবাই, মানে রুদ্রদা থেকে, কাঞ্চনদা থেকে শুরু করে, বুম্বাদা থেকে শুরু করে সবাই এখানে মোটামুটি কমপ্লিটার পুরনো। মানে আপনার যে স্বপ্ন ছিল যে ভালো অভিনেতাকে আমার স্ক্রিপ্টে নিয়ে আসবো, আমি পরিচালনায় নিয়ে আসবো, সেটা আপনার তাহলে এখন এমন হয়ে গেছে, এখন আর কোনো চরিত্র লিখে ভাবি না যে একে বলবো ওকে বলবো, এখন ওনাকে ভেবেই আমি লিখে নিতে পারি। কারণ আমি জানি এই ডায়লগটা খরাসদা কেমন বলবে, এটাই পরানদা কেমন বলবে, এটাই কাঞ্চনদা কেমন বলবে। তো যারটা পছন্দ, মানে যার মতো চরিত্র হচ্ছে আমি তাকেই অ্যাপ্রোচ করি, এবং আমার সৌভাগ্য কেউ না করে না আমাকে, আজ অব্দি কেউ করেও নি, তো পেয়ে যাই। ফলে আমার লেখার ক্ষেত্রে এটা একটা সুবিধা আছে। স্বর্ণযুগে তো আপনি ভানু বন্দ্যোপাধ্যায়ের ভীষণই ভক্ত, বুঝতেই পারছেন, এবং তাকে একদম দেবতার মতন রেখে দিয়েছেন, রিসার্চ করছেন। ভানু বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে স্বর্ণযুগের খুব ভালো লাগার আরেকজন, আচ্ছা, আর এই সময় আমাদের স্বর্ণযুগ পেরিয়ে 80 সালটা বোধহয় ডেডলাইন, উত্তম কুমার চলে গেলেন, তারপর থেকে একটা অন্য যুগ শুরু হলো, সত্যি কথাই তাই। তো সেই যুগে এসে আজ পর্যন্ত খুব ভালো কমেডিয়ান কাকে ভালো মনে হয়? অনেকে আছে এখানে। তো এখানে এখন বলছে এই সময় দাঁড়িয়ে খরাসদা, রনিদা, রজতাভ দত্ত, কাঞ্চন। রজতাভ দত্ত কিন্তু একদিকে ভিলেনও। হ্যাঁ, সেটা তো তার চরিত্রে ঢুকছে। আমি বলছি কমেডি করার ক্ষমতা রনিদা, খরাসদা, মানে আমি এই যে ছবিতে নিয়ে এসেছি, এখানে রনিদা আছে, খরাসদা আছে, লাবণী আছে, তুলিকা দি আছে। তো এরা সবাই কমেডি, মারকাটারি কমেডি করে। এবারে সেটা তো লেখার ক্ষেত্রে করিয়ে নিতে হয়, কিন্তু আমার ওই একটা সুবিধা আছে, মানে এদের সাথে কাজ করে করে এমন অভ্যেস হয়ে গেছে। তো
তো এখনকার বললে এনারা তো আসবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমার খুব ভালো লাগলো যে আপনি এরকম একটা রিমার্কেবল পেশার সাথে সাথে একটা বিশাল ক্রিয়েটিভিটিকে নিয়ে এগিয়ে চলছেন। আমরা যখন গল্প করার সুযোগ পেলাম, আমি তখনই ভাবতে ভাবতে আসছিলাম যে কমেডিকে নিয়ে ভাবনা, মানে হাসতে জানে না মানুষ, আপনি হাসাচ্ছেন। আর আপনি এখন বলছেন কোনো চরিত্র বা অভিনেতাকে দেখে স্ক্রিপ্ট করে ফেলছেন। অনেক দূর এগিয়ে যাবেন, এই শুভেচ্ছা আমাদের তরফ থেকে থাকলো। এবং আপনার সান্নিধ্যে এসে আবার আমরা গল্প করব। আপনার আরো ভালো ভালো কাজ দেখার অপেক্ষায় থাকলাম। আজকে আমাদের আমারও ভালো লাগলো। গল্প আড্ডা এই পর্যন্তই। ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি এতক্ষণ আমার অতিথি হয়েছিলেন, আমাদের অতিথি হয়েছিলেন। আপনাদের অনেক অজানা গল্প শুনিয়ে দিলেন, যাকে নিয়ে আপনি প্রায় ওনার পরিচালনার জীবনে রিসার্চ করেছেন, সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের অনেক অদেখা জিনিস উনি বললেন। এবং আশা করব এরকম একটা সিনেমা বা সিনেমা তৈরি হবে, আমাদের সামনে আসবে, সেই অপেক্ষায় থাকলাম। স্যারকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। নমস্কার। আপনারা ভালো থাকবেন।